ফলে এখানে আরও একটা আলাদা জোট কিন্তু আসতে পারে, এই সেম সামরিক জোট ইসরায়েল, ভারত, এমনকি ওটাতে আমিরাতও ইনক্লুড হতে পারে, এরকম আরেকটা জোট কিন্তু আসতে পারে। তো এটা যে আমেরিকা এবং ইসরায়েলের বাইরে গিয়ে ভিন্ন আরেকটা জোট গড়ে উঠতেছে, এটাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই। এখানে অনেকেই বলতে পারেন যে আরব বিশ্বের দেশগুলো বা এখানে যে তিনটে দেশ আছে, তিনটেই তো আমেরিকার সাথে কানেক্টেড। আসিম মুনির বলেন, ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, অথবা তারা তো এক ধাপে গিয়ে বলছে যে শান্তি চুক্তির জন্য তারা ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দেবে। আবার রিসেপ তাইয়িপ এরদোগান বলেন, তার প্রশংসায় তো সবসময় ডোনাল্ড ট্রাম্প পঞ্চমুখ থাকে। আবার সৌদি আরবের সাথে তো ঐতিহাসিকভাবে আমেরিকার যে সম্পর্ক, তাহলে এটা তো একটা অনেক আমেরিকারই একটা বলয়। এখানে একটা জিনিস আমি মনে করি, আমি আমার বহু বক্তব্যে বলেছিলাম এবং এখনও বলি যে ইসরায়েলকে আমেরিকা জুলুম করার কারণে যে পরিমাণ না সহযোগিতা করে, তার চেয়ে বেশি সহযোগিতা করে ইসরায়েলকে মাজলুম মনে করে। এবং এই ন্যারেটিভটা ইসরায়েল ইউরোপ এবং আমেরিকায় প্রতিষ্ঠা করতে সাকসেস হয়েছে। হিটলারের যে আক্রমণ, সে আক্রমণকে বিক্রি করে, 60 লক্ষ ইহুদিকে হত্যা করার যে ঘটনা, এটাকে বিক্রি করে তারা তাদের যে সেন্টিমেন্ট, তাদের যে আবেগ, যে আমরা মাজলুম, আমাদের থাকার জায়গা নাই, তো ওই সেম জায়গায় আপনি নিশ্চিত থাকেন আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যে ইহুদিদের চাইতে, হিন্দুদের চাইতে খ্রিস্টানরা মুসলমানদের অনেক নিকটবর্তী, এবং কিয়ামত পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করবে, খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করবে। এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে তৃতীয় কোনো পক্ষের সাথে যে যুদ্ধ হবে, এটা কিন্তু খ্রিস্টানরা মুসলমানদের সাথে থাকবে। হ্যাঁ, পরবর্তীতে খ্রিস্টানরা আবার আলাদা হয়ে যাবে এবং খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, কিন্তু তারা বেশি নিয়ার টু দ্য মুসলমানদের বেশি কাছের। তো যদি ইসরায়েল পুরো আমেরিকায় তার অর্থনীতিকে ইউজ করে, তার মিডিয়াকে ইউজ করে আমেরিকাকে যদি কন্ট্রোলে রাখার চেষ্টা করতে পারে, আরব বিশ্ব যদি সেই চেষ্টা করে, এটাতে খুব একটা ক্ষতির না। তারাও যদি এই চেষ্টা করে যে আমরা আমেরিকাকে কন্ট্রোল করতে চাই টাকা পয়সা দিয়ে, যেভাবে হোক বুঝিয়ে, এবং এটার যে কিছুটা হলেও কার্যকারিতা আছে, এটা কিন্তু আমি বলতেছি না, পররাষ্ট্রমন্ত্রী যিনি আছে ইরানের, উনি কিন্তু স্বীকার করেছেন। কেননা আমেরিকার প্ল্যান ছিল যে শুধু আকাশ হামলার মধ্যে সীমাবদ্ধ না থেকে স্থল অভিযানে যাওয়া, এবং স্থল অভিযানে যাওয়ার জন্য তাদের ফার্স্ট টার্গেট ছিল কুর্দি। তো সেখানে কিন্তু তিনি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে কুর্দি যোদ্ধাদের দিয়ে আমেরিকা এবং ইসরায়েল মিলে স্থল অভিযান চালিয়ে ইরানের ভেতরে যে ঢোকার চেষ্টা করেছিল, এইটা একমাত্র তুরস্ক এবং তুরস্কের ইন্টেলিজেন্স এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান তাদের হস্তক্ষেপে এটা বাধাপ্রাপ্ত হয়। তাহলে তারা ইরানের সভরেনিটিকে স্বীকার যদি না করে, তাহলে এইটা ট্রাম্পকে বুঝিয়ে এই স্থল অভিযান কুর্দিদের ইউজ করে না করতে, এটা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার অনুযায়ী যে এটাতে তুরস্ক এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের অবদান আছে, যে ট্রাম্পকে সেটা বুঝাতে পেরেছে। তাহলে আপনি যদি কোনো একটা কিছু বুঝিয়ে আদায় করতে পারেন, যেটা দেখাচ্ছে ইসরায়েলও কী করতেছে, সে কোনো না কোনোভাবে ব্ল্যাকমেইল, বুঝানো এবং বিভিন্নভাবে তার মিডিয়া, তার অর্থ সব কিছু ইউজ করতেছে, আমেরিকা পুরোটাই তাদের কন্ট্রোলে। তো এখান থেকে এই বিষয়টা আমাদের মাথায় নিতে হবে। এখন আমরা আসি যে এই জোটটা আসলে কতটা কার্যকর হবে। ইসরায়েলের যিনি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, তিনি এই চুক্তির অনেক আগেই একটা সাক্ষাৎকারে তিনি বলছেন, তুর্কি ইজ ট্রাইং টু ফ্লিপ সৌদি আরবিয়া এগেইনস্ট আস, এবং আরেক বাক্যে উনি বলছেন যে সুন্নি এক্সিস উইথ নিউক্লিয়ার পাকিস্তান, যে তুর্কি একটা সুন্নি অক্ষ তৈরি করার চেষ্টা করতেছে সৌদি আরবকে সাথে করে এবং নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তানকে সাথে করে আমাদের বিরুদ্ধে, তথা ইসরায়েলের বিরুদ্ধে। এটা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের একটা স্পষ্ট সাক্ষাৎকার, ভিডিও বার্তা আপনারাও সার্চ দিলে পাবেন। তো এই জোটটার যে ন্যূনতম কার্যকারিতা আছে, এটা কিন্তু ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই কিছুটা আইডিয়া পাওয়া যায়, কিন্তু অতটাও আশাবাদী হওয়ার মতো কিছু নাই। কি জন্য? যে এখন পর্যন্ত মুসলমানেরা যতগুলো জোট তৈরি করেছে, ওআইসি বলেন, D8 বলেন, GCC বলেন, ওপেক বলেন, কোনোটাই, আরব লীগ বলেন, সেইভাবে আসলে দিন শেষে ফাংশনাল করেনি। আজকে আমি একমত হলাম, কালকে আমার এবং আপনার স্বার্থ মিলল না, আমরা আলাদা হয়ে গেলাম। এবং অনেকেই এটাকে মনে করতেছেন যে মুসলিম ন্যাটো, আসলে ন্যাটোর ধারে কাছে যাওয়ার মতো এই জোট নয়। কেন ন্যাটোর ধারে কাছে যাওয়ার মতো নয়? ধরেন ন্যাটোর যদি কোনো একটা কান্ট্রি, ধরেন পোল্যান্ড যদি এখন আক্রান্ত হয়, তাহলে পোল্যান্ড আক্রান্ত হওয়ার পর ন্যাটোকে ভাবতে হবে না যে কোন পথে সৈন্য পাঠাবে, কোন বিমান ঘাঁটি ব্যবহার করবে, কে কমান্ড করবে, ঠিক আছে, কোন রেডিও ফ্রিকোয়েন্সিতে কে কথা বলবে, ঠিক আছে, এগুলো সবই পূর্ব থেকে এক্সারসাইজ, ডক্ট্রিন, লজিস্টিক সাপোর্ট, কমান্ড স্ট্রাকচার, অল এভরিথিং, জয়েন্ট ডিফেন্স কাউন্সিল, ঠিক আছে,
পার্মানেন্ট মিলিটারি হেডকোয়ার্টার, সব কিছু একদম এর জন্য আলাদা সেনাবাহিনী, আলাদা ব্যবস্থা, আলাদা ট্রেনিং, অল এভরিথিং সেট আপ। এই জায়গায় কিন্তু আসলে এটা কিছুই নাই। জাস্ট ন্যাটোর আর্টিকেল 5টা এখানে ইউজ করা হয়েছে যে একটা দেশের উপর হামলা হলে আরেকটা দেশ হামলা করবে, কিন্তু তাদের সমন্বিত কোনো সেনাবাহিনী, সেই সমন্বিত সেনাবাহিনী কীভাবে পদক্ষেপ নেবে, কোথায় হামলা হলে কীভাবে হামলা হলে, হুথিরা সৌদিতে হামলা করতেছে, এটা কি পাকিস্তান তার উপর হামলা মনে করবে কিনা, বেলুচিস্তান, আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, এইটাকে সৌদি তার উপর হামলা মনে করবে কিনা। আবার তুরস্কেরও তো সমস্যার অভাব নাই, তুরস্কের সাথে কুর্দিদের প্রবলেম, তুরস্কের সাথে গ্রিসের প্রবলেম, ওইটাকে পাকিস্তান এবং সৌদি আরব মনে করবে কিনা যে আমাদের উপর হামলা। তো মুসলমানদের অতীতে যত জোট তৈরি হয়েছে কোনোটাই শেষ পর্যন্ত খুব বেশি ফাংশনাল হয়নি। ন্যাটো অথবা ইউরোপীয় ইউনিয়ন এগুলো বেশি সাকসেসফুল হওয়ার কারণ হচ্ছে যে সেখানে লিডারশিপ আছে এবং একজনের কথা না মানলে, এবং একটা কাঠামো আছে যেখানে কেউ কোনো কথা অমান্য করলে আরেকজন সেটাকে অ্যাকাউন্টেবল করতে পারে, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে। যেমন ধরেন ন্যাটোতে যদি আমেরিকা যা বলে সেটি, ইউরোপীয় ইউনিয়নে যদি ফ্রান্স এবং জার্মানি এবং তাদের যে গণতান্ত্রিক যে মডেল আছে, মডেলের মধ্যে একটা দেশ যদি রাজিও না হয় কিন্তু যদি বেশি ভোটে সেটা পাস হয়, সে সেটা মানতে বাধ্য, মানে অ্যাকাউন্টেবল। কিন্তু মুসলমানদের মধ্যে অতীতে যত উদ্যোগ নেওয়া হয়েছে কোনোটাতে এরকম অ্যাকাউন্টেবল করার কোনো সিস্টেম তৈরি হয়নি, যে পাকিস্তান যদি পরবর্তীতে যুক্ত না হয় বা সৌদি যদি যুক্ত না হয় অথবা তুরস্ক যুক্ত না হয়, কে তাদেরকে বাধ্য করবে? নো অ্যান্সার। ফলত এই জোট সম্পর্কে যে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু আছে তাও কিন্তু নয়। জাস্ট একটা কথা বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাব। হ্যাঁ, এই জোট যদি ডিফেন্সিভ হোক অথবা আক্রমণাত্মক হোক অথবা রক্ষণাত্মক হোক, তারা যদি তাদের পরস্পরের যে প্রযুক্তিগুলো আছে এগুলোকে ব্যবহার করে গঠনমূলক নিজেদের মধ্যেই যুদ্ধ করার জন্য যত ধরনের সরঞ্জাম প্রয়োজন তার সবই প্রযুক্তি আদান প্রদানের মাধ্যমে নিজেদেরকে শক্তিশালী করার পিছনে তাদের প্রযুক্তিগুলো লাগায়। যেমন তুরস্ক তার যে বাইরাক্তার যে ড্রোন আছে, পাকিস্তান তার যে পারমাণবিক আছে, এরা পরস্পরকে যদি তাদের প্রযুক্তি দিয়ে এই স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে যদি সামনের দিকে এগিয়ে যায়, সরাসরি যুদ্ধকেন্দ্রিক না, গঠনমূলক এবং কাঠামোগত, তাহলে এটা অবশ্যই দীর্ঘমেয়াদে মুসলমানদের জন্য সকল দিক থেকে উপকারী এবং কার্যকরী। সর্বশেষে যেটা বলতে চাই যে এই জোটের কারণে কি ইরান এবং আমেরিকার যে যুদ্ধ এটা থামবে এবং এটা কি কোনো সমাধান হবে? দেখেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কি থেমেছে? হামাসের আক্রমণের পর এখন পর্যন্ত কি মধ্যপ্রাচ্য শান্ত হয়েছে? হয়নি। তো বেশিরভাগ বিশ্লেষকদের মন্তব্য যে খুবই কম সম্ভাবনা থামার, কেননা হরমুজ নিয়ে তো কেউ ছাড় দিচ্ছে না। আমেরিকা বা গালফ কান্ট্রিগুলো চাচ্ছে হরমুজ আগের অবস্থায় ফিরে যাক, আর ইরানের কাছে একমাত্র অস্ত্র যেটা এখন তার কাছে সবচেয়ে শক্তিশালী, হরমুজের কন্ট্রোল যদি সে নিজের হাতে না রাখতে পারে তাহলে সে যে কোনো চুক্তির টেবিলে সে তার হাত নিচে থাকবে, আপার হ্যান্ড থাকতে পারবে না সে। ফলত ইরান চাইবে যে সে আপার হ্যান্ড থাকুক। কীভাবে থাকবে? হরমুজ যদি তার কন্ট্রোলে থাকে। তাহলে হরমুজ নিয়ে যতক্ষণ সমাধান না হচ্ছে ততক্ষণ এখানে যুদ্ধেরও কোনো সমাধান নাই, আলটিমেটলি কোনো সমাধান নাই। ফলত যদি এই যুদ্ধ না থামে তাহলে পুরো মধ্যপ্রাচ্য এই যুদ্ধের আওতায় চলে আসতে পারে। আল্লাহ আলম, আমরা চাই না যে আসুক, বরং নিরাপত্তা বজায় থাকুক, দেশগুলো নিরাপদ হোক, মুসলমানদের রক্ত কম ঝরুক, এটাই আমাদের চাওয়া। কিন্তু সার্বিক পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে যে খুব ভালোর দিকে এগিয়ে যাচ্ছে এরকম নয়। তো আমি আমার কথার কনক্লুশনে চলে আসি যে মক্কার মতো একটা পবিত্র জায়গায় শুক্রবারের দিন জুমার সালাতের যে পরপরই যে গুরুত্বপূর্ণ একটা চুক্তি সাধিত হলো, এই চুক্তির বিষয়ে আমাদের চিন্তা চেতনা কী তা আমি আপনাদের সামনে যদি একদম এক বাক্যে সামারি করি, যে যদি এটাকে গঠনমূলক কাজে লাগানো হয় দীর্ঘমেয়াদে ভালো, আদারওয়াইজ এখন শর্ট টার্মে আপনি মনে করছেন যে খুবই ভালো কিছু অথবা খুবই খারাপ কিছু, আসলে কোনোটাই নয়। এবং এখানে সাদা কালো যে কেউ কারো খুব বড় শত্রু যে না এটা ইরানের বিরুদ্ধে হতো বা না এটা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকা ইসরায়েলের পক্ষে, আসলে এরকমও না। এখানে প্রত্যেকটাই একটা আর একটার সাথে বিভিন্ন লেয়ারে বিভিন্নভাবে কানেক্টেড, যেটা আমি আমার পক্ষে যতদূর সম্ভব আমি পুরো এই অঞ্চলের একটা সিনারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এটাতে আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে। সর্বোপরি দক্ষিণ এশিয়া, মানে আমাদের বাংলাদেশের এই ধরনের জোটে আসলে যুক্ত হওয়া উচিত কিনা। বাংলাদেশের মতো দেশ যে জায়গায় আছে, যেই দেশের চারিদিকে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী শক্তি ঘিরে আছে, এই জায়গায় বাংলাদেশের স্বাধীনতার জন্য মুসলিম বিশ্বের সাথে যতভাবে যেভাবে কানেক্টেড হওয়া পসিবল, এটাই বাংলাদেশের একমাত্র বাঁচার রাস্তা।
এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে, সেটা আমেরিকা হোক, সেটা চায়না হোক, সেটা ইউরোপ হোক, তাদের সাথে যত বেশি কানেক্টেড হওয়া যাবে তত আপনি এই যে ডিপেন্ডেন্সি, পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের উপর যে আপনার নির্ভরশীলতা, এটার থেকে বেরিয়ে আসতে পারবেন। ফলত পাকিস্তানের যা আছে, পারমাণবিক বোম বাদ দিলে বা আর অন্য কিছু বাদ দিলে, জনবলের দিক থেকে যদি চিন্তা করি, বাংলাদেশ আর্মি অনেক ক্যাপাবল জনবলের দিক থেকে। তাহলে যেই সার্ভিসটা পাকিস্তান দিতে পারবে, সৌদি আরবকে দিতে পারবে, অন্য আরব দেশকে দিতে পারবে, সেটা বাংলাদেশও দিতে পারবে। ফলত আমি মনে করি অবশ্যই বাংলাদেশের এই ধরনের যত জোট, যেগুলোতে মুসলিম বিশ্ব কানেক্টেড হবে, মুসলিম রাষ্ট্রগুলো কানেক্টেড হবে, সেগুলোতে বাংলাদেশের যুক্ত হওয়া উচিত। দীর্ঘমেয়াদে এগুলো অবশ্যই বাংলাদেশের জন্য উপকারী এবং কার্যকরী হবে। তো আমি সর্বশেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমি আজকের এই সংক্ষিপ্ত যে লাইভ আপনাদের সাথে কানেক্টেড ছিলাম, এই লাইভে আপনাদের প্রশ্নোত্তরগুলো আমরা নিতে চাচ্ছি। আপনারা প্রশ্ন করতে পারেন এই রিলেটেডই। আজকে কোনো ফতোয়া বা মাসলা মাসাইল ওই রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের থেকে নিতে চাচ্ছি না। ভবিষ্যতে যদি আরও কখনো লাইভ করা হয় ইনশাআল্লাহ আমরা নিব। এই মুহূর্তে আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন, আমাদের আজকের এই টপিকের সাথে কানেক্টেড রেখে যে কোনো প্রশ্ন করতে পারেন। শাম অঞ্চলের জন্য যে দোয়া, সেটা সৌদি আরবের প্রতি কোনো দোষারোপ কিনা, এটা একজন প্রশ্ন করেছেন। দোষারোপ এই জন্য নয় যে ওই শেষ জামানার যে হাদিসগুলো, সে হাদিসগুলোতে দেখবেন যে শামে মুসলমানদের পক্ষে লড়াই করার জন্য ওই যুগের সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী বের হয়ে আসবে মদিনা থেকে। তাহলে মদিনা ইন দ্যাট টাইম, তথা লাস্ট পিরিয়ড তখন মদিনা মুসলমানদের সাথে কানেক্টেড, এবং মুসলমানদের যে জীবন মরণ যুদ্ধ, সেই যুদ্ধের সাথে কানেক্টেড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী। তো ফলত মক্কা এবং মদিনায় ইসলাম থাকবে এবং সিরিয়া এবং শামে ইসলাম থাকবে, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। আর একভাবে বলতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা এবং ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা। ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা হচ্ছে শাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা হচ্ছে মদিনা। এই দুই জায়গায় ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। একজন লিখেছেন যে আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা সম্পর্কে কিছু বলবেন। আমার এই টপিকের উপর অনেক লম্বা বক্তব্য আছে, এবং আজকে যে টপিকের উপর আলোচনা করছি, এরকম টপিকের উপর মাসিক আল ইতিসামে নিয়মিত সম্পাদকীয় থাকে। মাসিক আল ইতিসামে সমসাময়িক সকল ইস্যুর উপর প্রতি মাসেই সম্পাদকীয় আছে। যেমন এই মাসের সম্পাদকীয় আছে আপনার পার্বত্য চট্টগ্রাম, বঙ্গোপসাগর এবং আমেরিকা এবং চীনের সাথে যে করিডোরের চুক্তি এবং আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে আলোচনা আছে। এবং তার আগের মাসের সম্পাদকীয়তে এইভাবে একটা সম্পাদকীয় আপনি পাবেন, নির্বাচন কেন্দ্রিক দুইটা সম্পাদকীয় গেছিলো মাসিক আল ইতিসামে, অথবা ইতিসাম লেখে ইংরেজিতে সার্চ দিলেও আপনি পাবেন। তো সেখানেও বিস্তারিত আলোচনা করা আছে যে আসলে আমাদের রোডম্যাপটা কী হওয়া উচিত, এবং আমি বহু বক্তব্য বলেছি। এটা না ভিন্ন আরেকদিন টপিকে যদি আবারও কোনো দিন কথা বলার সুযোগ হয় বলবো ইনশাল্লাহ। ইরান এবং আরব এক হওয়ার সম্ভাবনা আছে কিনা, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আদর্শিক দ্বন্দ্ব যেখানে থাকে, সেখানে ফাইনাল একত্রিত হওয়া খুব কঠিন। তথা যতক্ষণ ইরান শিয়া আদর্শের উপর এবং যতক্ষণ সৌদি আরব সুন্নি আদর্শের উপর, ততক্ষণ একদম হৃদয়ে হৃদয়ে এবং অন্তরে অন্তরে মিল, এটা হওয়া খুব কঠিন। এই যে এখন যেই লেভেল আছে, এই লেভেলের আরেকটু বাড়তে পারে। যেমন এখনও তো এত ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যেও তো ইরানও সরাসরি ক্লেম করেনি যে সে সৌদির বিরুদ্ধে ডাইরেক্ট কোনো অ্যাকশানে যাচ্ছে। হয়তো ছোটোখাটো বিভিন্ন আক্রমণ হয়েছে, কিন্তু সৌদিও কিন্তু ক্লেম করেনি যে সে ইরানে সরাসরি কোনো হামলায় যাচ্ছে। তো এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এটার হয়তো আরও বেটার পজিশন আসতে পারে। কিন্তু যেটা আপনারা চিন্তা করতেছেন যে একদম এটা আদর্শিক যে মতবিরোধ, এই মতবিরোধের কারণে এটা এক প্রকার অসম্ভব। এবং এখানে আসলে অনেক রক্তের দাগ আছে, এখানে সিরিয়াতে রক্তের দাগ আছে, ইরাকে রক্তের দাগ আছে, ইয়েমেনে রক্তের দাগ আছে। এত রক্তের দাগ নিয়ে বরং এটা বাড়তে পারে, দ্বন্দ্বটাই বাড়তে পারে, কনফ্লিক্টই বাড়তে পারে। সমাধান হওয়ার সম্ভাবনা তো বহু দূরের কথা, কনফ্লিক্টই ইন ফিউচারে বাড়তে পারে। দেখা যাচ্ছে যে আমেরিকা যদি এখান থেকে সরে যায়, ইসরায়েল যদি এখান থেকে সরে যায়, তাহলে কার সাথে যুদ্ধ হবে? ইরান আর আরবই যুদ্ধ হবে 100%। এখন ইসরায়েল আছে, তাই একটা থার্ড পার্টির সাথে মানে তিনটা অঞ্চলে যুদ্ধ হচ্ছে, ইরান, ইসরায়েল, আরব, মানে ত্রিমুখী সংঘর্ষ। আর দেখা যাচ্ছে আমেরিকা সবার সাথে লিয়াজু করে এটাকে ঠান্ডা রাখার এবং এটা সমাধান করার চেষ্টা করছে, এরকম একটা সিচুয়েশন। একজন জিজ্ঞেস করেছেন বাংলাদেশে কোন যোগ্যতায় নেবে।
না বাংলাদেশের কোনো শক্তি আছে, না বাংলাদেশের কোনো প্রতিরক্ষা আছে। বাংলাদেশের যেটা সবচেয়ে বড় যোগ্যতা সেটা হচ্ছে বাংলাদেশের জনবল, যেটা আর অনেকেরই নাই। রাশিয়াতে বাংলাদেশ থেকে মানুষ গিয়ে যুদ্ধ করতেছে কেন? রাশিয়ার কী দরকার? বাংলাদেশের কী আছে? রাশিয়ার জনবল নাই, বাংলাদেশের জনবল আছে। বাংলাদেশের মানুষকে ট্রেনিং দিলে যুদ্ধ করতে পারবে, ড্রোন উড়াইতে পারবে, মারতে পারবে, গুলি করতে পারবে। তো জনবল পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। তো আপনি রাশিয়াকে চিন্তা করেন যে সেখানে কী পরিমাণ বাংলাদেশিরা যুদ্ধ করছে এবং প্রতিনিয়ত যাচ্ছে, ঠিক আছে? তো ওই সেম জিনিসটা চিন্তা করেন যে জনবলের দরকার, পুরো বিশ্বের জনবলের দরকার যুদ্ধের জন্য। এই জনবল সাপোর্ট দিতে পারবে বাংলাদেশ। এই জোটে মিশর, আলজেরিয়া, ইন্দোনেশিয়া অংশগ্রহণ করে মুসলিমরা। দেখেন মিশর অলরেডি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেই আছে। মিশর অলরেডি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেই আছে। সে হয়তো পরবর্তী যে কান্ট্রিগুলো এই জোটের অন্তর্ভুক্ত হবে, দেখা যাবে সবার আগে হয়তো মিশর অন্তর্ভুক্ত হবে। আমার ধারণা আর কি, যে পরবর্তীতে যারা অন্তর্ভুক্ত হবে তার মধ্যে সবার আগে মিশরই থাকতে পারে। এই দেশের মানুষ কেন এত সৌদি বিদ্বেষী, এটা লিখেছেন একজন। আসলে আমাদের দেশের মানুষ প্রথমত একটু আবেগপ্রবণ এবং দিনকে ভালোবাসে। তো তারা চায় যে যেহেতু তাদের চিন্তা চেতনায় তারা সবাইকে মুসলমান মনে করে, মানে বাংলাদেশের মানুষের পয়েন্ট অফ ভিউটা বলতেছে, যেহেতু তারা সবাইকে মুসলমান মনে করে এবং যেখানে যে কোনো প্রান্তে কোনো মুসলমান দেশকে কষ্ট দেখতে পায়, তখন তারা মনে করে যে সব মুসলমান দেশ কেন সেটার সাপোর্টে গিয়ে দাঁড়াচ্ছে না। এই রকম একটা চিন্তা চেতনা থেকেই আমার মনে হয় যে বাংলাদেশের যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা এটা তৈরি হয়েছে। তো এটার এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর করার যেটা উপায়, সেটা হচ্ছে আমাদের যেখানে নিউজ সোর্সগুলো আসে, এই নিউজ সোর্সগুলো রাইট সোর্সে আসে না। যেমন আপনি যদি আরব বিশ্বে থাকেন তাহলে আপনি সেখানকার পলিটিক্স, তাদের চিন্তা চেতনা, তাদের কথাবার্তা গোত্রভিত্তিক। এখনও কিন্তু আরবের রাজনীতি গোত্রভিত্তিক। এবং ইয়েমেনেও যে যুদ্ধগুলো চলছে হুথি বা সৌদি সমর্থিত বা এগুলো কিন্তু গোত্রভিত্তিক, যে কোন গোত্র কার সাথে আছে। মানে ইন্টারনাল পলিটিক্স কিন্তু আজও গোত্রভিত্তিক পুরো আরব বিশ্বে। তো ওই ইন্টারনাল পলিটিক্সের মধ্যে যতক্ষণ আপনি না ঢুকবেন ততক্ষণ আপনার কাছে পুরো সিনারিটা ক্লিয়ার হবে না। তো এই ইন্টারনাল পলিটিক্সের মধ্যে যেহেতু আমরা ঢুকি না এবং আমরা যেহেতু দূর থেকে একটা, এবং মিডিয়া যেভাবে দেখায় সেটাই আমরা চিন্তা করি, এবং যেহেতু আমরা একটু আবেগপ্রবণ এবং দিনকে ভালোবাসি, ফলত ওই আবেগ এবং দিনকে রং চড়িয়ে লাগিয়ে যদি অনেক কিছু বোঝানো হয় এবং করা হয় তাহলে সেটাই মানুষের কাছে। তবে আমাদের এটা মনে রাখতে হবে যে এখানে কেউই দুধে ধোয়া তুলসী পাতা নয়, যে আমরা কারোরও বিষয়ে খুব বেশি বাড়াবাড়ি প্রশংসা করব। ইরানের জন্য খুব বেশি বাড়াবাড়ি প্রশংসা করব, তুরস্কের জন্য করব, আর অন্য কোনো দেশের জন্য করব, এটা কখনোই একজন আলেমের শানে অথবা এটা কখনোই একজন বুদ্ধিমান মানুষের শানে পসিবল নয়। কী জন্য? খোলাফায়ে রাশিদিনের পর থেকে না আজ পর্যন্ত কেউই শতভাগ সৎ, ওমর ইবনে আবদুল আজিজ বাদে শতভাগ সৎ শাসক এসেছে, কোনো জুলুম করেনি, কোনো অন্যায় করেনি, এটা না। কিন্তু শাসকের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের শাসকদেরকে যেন যেটা আল্লাহর দিনের জন্য কল্যাণকর, মুসলমানদের জন্য কল্যাণকর, সেটা যেন করার তৌফিক দেয়। এবং রাষ্ট্রের গুরুত্বটা বুঝতে হবে। রাষ্ট্র থাকার গুরুত্বটা কি? আপনি লিবিয়াতে যান, জীবনের নিরাপত্তা কী? আর মোহাম্মদ গাদ্দাফি যখন ছিল তখন জীবনের নিরাপত্তা কী? জাস্ট একটা কান্ট্রি ভিজিট করেন, লিবিয়া, তাহলে আপনি বুঝবেন যে রাষ্ট্রের গুরুত্বটা কোথায়। এবং আহমাদ আশ-শারার যে পলিসি, যিনি এখন বর্তমান সিরিয়ার যিনি প্রেসিডেন্ট, তার পলিসি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দনীয়। যে সে একটা ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেও যেভাবে সবার সাথে লিয়াজু করে, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে পুরো সিরিয়াকে একত্রিত করার চেষ্টা করছে। সে আমার বিরোধী পার্টি হোক, আমার বিরুদ্ধে যুদ্ধ করুক, আমার বিরুদ্ধে কিছু করে থাকুক, তারপর আসো, টেবিলে আসো, কথা বলো, আমরা পুরো সিরিয়া একত্রিত হই। এই যে পুরো সিরিয়াকে একত্রিত করার যে তার চিন্তা, এই যে হিকমা, এই যে লিডারশিপ, শত্রুতায় না যাওয়া এবং রাষ্ট্রকে দাঁড়াতে দেওয়া, এইটা আমার কাছে অনেক দূরদর্শী চিন্তা মনে হয়েছে। তো আমি আমাদের বাংলাদেশের যারা ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা করে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সিরিয়ার আহমাদ আশ-শারা তার লাইফ স্টাইল এবং তার যে হিস্ট্রি, তার উঠে আসা এবং তার চিন্তা চেতনা এবং কীভাবে সে পুরো সিরিয়াকে একত্রিত করতেছে, যেটা দেখা যাচ্ছে আমরা বাংলাদেশেও কিন্তু করতে পারিনি। বাংলাদেশের মধ্যে কিন্তু এখনও বিভেদ, রাজনীতির নামে যে বিভেদ, সেটা কিন্তু আছে। জি, মোটামুটি আমরা আপনাদের সকলের মোটামুটি প্রশ্নগুলো এখন আগের প্রশ্নগুলোরই রিপিট। তো আমরা আমাদের আজকের লাইভটা এখানেই শেষ করছি।
আশা করি আবারও ভবিষ্যতে কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্য বলার, সত্য জানার এবং মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্ব বাড়ানোর এবং মুসলিম উম্মার যারা নেতা আছে তাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, মুসলিম রাষ্ট্রগুলোকে শক্তিশালী করুন, নিজের পায়ে দাঁড়ানোর তৌফিক দান করুন। অন্যের উপর নির্ভরশীল না থেকে যদি নিজের পায়ে দাঁড়ানোর উদ্যোগ দ্বারা নিয়ে থাকে তাহলে এই উদ্যোগে আল্লাহ বরকত দিক এবং মুসলিম রাষ্ট্রগুলো যে প্রযুক্তি আছে, জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি, ড্রোন হোক, টেকনোলজি হোক, ঠিক আছে, সকল কিছুতে সমুদ্রে আকাশে তারা উন্নত হোক, এটাই আমরা চাই এবং এটাই আমরা কামনা করি। এবং তার সাথে সাথে আমাদের বাংলাদেশও এগুলোর সাথে যুক্ত হোক এবং এগুলো থেকে উপকার নিক এবং এক দেশ নির্ভরতা থেকে বাংলাদেশ বের হয়ে আসুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় দেশবাসী, যারা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটি দেখছেন, তারা সকলে অবগত আছেন যে গতকাল পৃথিবীর ইতিহাসে বা মুসলিম বিশ্বের ইতিহাসে কোনো অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা সংঘটিত হয়েছে এবং যেটি ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশ্বে ভালোই আলোচিত এবং আমাদের দেশেও আলোচিত। যদিও এই ঘটনার প্রেক্ষাপট অনেক দীর্ঘ, যেমন ইরান এবং আমেরিকা বা ইসরায়েলের যুদ্ধ সম্পর্ক আমরা জানি, তো প্রেক্ষাপটে এই ঘটনাও আছে। ফলত এই জন্য এই বিষয়টার হাইপ বা আলোচনা এবং সমালোচনা অনেক বেশি। তো অনেকেই হয়তো এটির বিষয়টার বাস্তবতা কী, ব্যাকগ্রাউন্ড কী এবং ভবিষ্যৎ ফলাফল কী, এটি নিয়ে আলোচনা এবং সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই বিষয়টি পরিষ্কার করার জন্যই আমরা শর্ট টাইমের মধ্যে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। আশা করি আপনারা আমাদের কথা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এবং আমাদের আওয়াজ ক্লিয়ার আছে। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, প্রথমত আমরা যে তিনটি দেশের নাম শুনতেছি, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। সৌদি আরবে মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র যে ভূমি মক্কা এবং মদিনা অবস্থিত। তুরস্কের দীর্ঘদিনের খেলাফতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আছে তুরস্কে এবং মুসলমানদের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ছিল ইস্তাম্বুল বিজয় করা বা কনস্টান্টিনোপল বিজয় করা, বা পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি বড় ঘটনা ছিল। ফলত আসলে ইস্তাম্বুল বা তুরস্কের সাথে মুসলমানদের একটা আন্তরিকতা এবং একটি ইতিহাস এবং ঐতিহ্য যুক্ত আছে। আর পাকিস্তান যেহেতু আমাদের প্রতিবেশী এবং দক্ষিণ এশিয়ার দেশ, আমরা সবাই জানি একমাত্র মুসলিম বিশ্বের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এবং তুরস্কের কথাও জানি যে তারা ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়ে এবং সৌদি আরবের অর্থনীতি, তেল, খনিজ ইত্যাদির কথা আমরা অবগত আছি। তো এই তিনটি দেশের যে চুক্তি, যেটি ন্যাটোর আর্টিকেল 5, যে কোনো একটির উপর হামলা আর বাকিগুলোর উপর হামলা হিসেবে গণ্য হবে। তো এই চুক্তির প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সবার আগে আমাদের আলোচনা করতে হবে যে এই যে রিজিয়ন বা মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট, এখানে আসলে কি চলতেছে। এখানে যা যা ঘটতেছে তা সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা না থাকে, তাহলে আপনি এই ঘটনাকে শুধু একটি আলাদা ঘটনা হিসেবে দেখবেন, আর মোটামুটি সবগুলো ঘটনা আপনার জানা থাকলে আপনি বিগার পিকচার, বড় যে দৃশ্যটা, সেটি দেখতে পাবেন। তো এই রেজিমে বা এই রিজিয়নে বা এই অঞ্চলে যা চলতেছে বা গোটা বিশ্বে যা চলতেছে, আমরা সকলে অবগত আছি যে করোনা ভাইরাসের পরেই মূলত বিশ্বে বড় বড় পরিবর্তনগুলো সংঘটিত হয়েছে। এই যুগের যেগুলো বড় বড় পরিবর্তন, যেমন আমরা যদি বলি আফগানিস্তানের তালেবানদের কাবুল বিজয়, যেটি 15ই আগস্ট 2021, যদি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কথা বলি 2022 সালে, তারপরে হামাসের ইসরায়েলি আক্রমণের কথা বলি 7ই অক্টোবর 2023 সালে, তারপরে বাশার আল আসাদের গভর্নমেন্টের যে পতন, যেটা 8ই ডিসেম্বর 2024, এই যে বড় বড় ঘটনাগুলো, এবং সর্বশেষে যুক্ত হয়েছে ইরান এবং ইসরায়েল বা ইরান এবং আমেরিকা যুদ্ধ। তো এটি কিন্তু একটা আরেকটার সাথে খুবই কানেক্টেড। তো আমরা প্রতিটা দৃশ্য একটু হালকা হালকা করে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত আসি সিরিয়া আলোচনা যদি আমরা না করি, তাহলে আজকের আলোচনা অসম্পূর্ণ থাকবে। কারণ আমরা অনেকেই মনে করতাম বা অনেকেই হয়তো জানতেন আপনারা যে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে একটা দূরত্ব আছে, কিন্তু সিরিয়ার হিস্ট্রি যখন পড়বেন, বর্তমান যিনি
আবু মোহাম্মদ আল জুলানি, যাকে আমরা আবু মোহাম্মদ আল জুলানি নামে জানতাম, যিনি এখন আহমাদ শারা রাষ্ট্রপ্রধান সিরিয়ার, তার যে গত 2-3 দিন আগে 3-4 দিন আগে যে 2 পর্বের একটা ইন্টারভিউ আল জাজিরাতে প্রচারিত হয়েছে, ওটা যদি কারো পক্ষে শোনা সম্ভব হয় অবশ্যই শুনবেন, ভালো লাগবে এবং অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু সম্পর্কে আইডিয়া পাবেন। তো এই পুরো রিজিয়নে ফার্স্টে আমরা সিরিয়াকে ধরতেছি। তো সিরিয়ার সাথে কিন্তু ইরান এবং ইরানের যে প্রক্সিগুলো আছে তাদের একটা শত্রুতা ছিল, এটা বাস্তব সত্য। এবং বাশার আল আসাদের যে জুলুম সিরিয়ার মানুষের উপর, এটা পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহতম জুলুমগুলোর একটি, যার ন্যূনতম যদি পরিসংখ্যান করা হয় 2 লক্ষের বেশি মানুষকে বাশার আল আসাদ হত্যা করেছে। এবং সিরিয়ার মানুষরা যে উমাইয়া খেলাফতের ধারক এবং বাহক, অনেকেই উমাইয়া খেলাফতকে সহ্য করেন না, কিন্তু এটা আপনাকে স্বীকার করতে হবে যে এখন পর্যন্ত মুসলিম বিশ্বের যে সীমানা, এই সীমানা মূলত উমাইয়া খেলাফত আমলেই প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে অল্প কিছু মুসলমানেরা বাড়াতে পেরেছে, বেশি বাড়াতে পারেনি। যতদূর পর্যন্ত আজ মুসলমানেরা আছে তার 90%, তার 80% উমাইয়াদের সময় প্রসারিত হওয়া, তার পরবর্তীতে তার প্রসারিত হয়নি। ফলত ইসলামের প্রচার এবং প্রসারে তাদের একটা ব্যাপক অবদান আছে, আর তাদেরই হেডকোয়ার্টার ছিল দামেস্ক। ফলত উমাইয়া খেলাফাতের একটা ঐতিহ্য এবং ইতিহাস সিরিয়াতে আছে। সিরিয়ার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, এবং তার হাদিস যে কিয়ামতের পূর্ব মুহূর্তে হকপন্থী দল যদি কোথাও থাকে সেটা সিরিয়াতে থাকবে, এবং কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের যদি কোথাও হেডকোয়ার্টার হয় সেটা দামেস্কে হবে। এবং আরও একটি বিষয় ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা সবাই মসজিদ আকসাকে ভালোবাসি, ফিলিস্তিনকে ভালোবাসি, জেরুজালেমকে ভালোবাসি। এই মসজিদ আকসাই, জেরুজালেম, এই ফিলিস্তিন, আপনি ভৌগোলিকভাবে যদি চিন্তা করেন, এখনও যদি ম্যাপে ঢুকে যে আপনি স্বাধীন করতে চান, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী কীভাবে স্বাধীন করেছিলেন, সিরিয়া এবং মিশরকে এক ছাতার অধীনে আনার মাধ্যমে উনি স্বাধীন করতে পেরেছিলেন। এবং আজও ভৌগোলিকভাবে তখনই ফিলিস্তিনকে আজাদ বা স্বাধীন করা সম্ভব যদি সিরিয়া আপনার হাতে থাকে, মিশর আপনার হাতে থাকে। তাহলে বুঝতেছেন যে সিরিয়ার গুরুত্বটা আসলে কোথায়। তো এই সিরিয়াতে কিন্তু এটা কিন্তু আপনাদের সকলের অবগতিতে আছে যে আজকের যারা যে সমস্ত মুজাহিদেরা যুদ্ধ করে সিরিয়াকে বিজয় করেছে, তাদের যে যুদ্ধ, এটা শুধু বাশার আল আসাদের সাথে ছিল না, বরং ইরানের যে বর্তমান রেজিম, তাদের যে প্রক্সি, তাদের বিরুদ্ধেও কিন্তু ছিল। এই জন্য আমি বলতেছি, আপনি আহমাদ শারার যে ইন্টারভিউটা আছে সেটা দেখতে পারেন, অথবা কিছুদিন আগে আমাদেরও একজন ট্রাভেলার সিরিয়া ভিজিট করতেছে, আমি নামটা ভুলে গেছি, তারও কিছু ভিডিওগুলো দেখতে পারেন যে কী পরিমাণ জুলুম এবং নির্যাতন ওই সময়টাতে হয়েছে। আমরা যে আয়নাঘরের কথা বাংলাদেশে জানি, আর চেয়ে ভয়ঙ্কর বড় আয়নাঘর সিদনায়া, যেটা সিরিয়াতে ভয়ঙ্কর লোমহর্ষক, অন্তত জাস্ট সিরিয়ার যেটা আয়নাঘর সেটা আপনি স্টাডি করতে পারেন। তো এই যে সিরিয়ার যে আজাদি, সিরিয়ার যে স্বাধীনতা, এটার পিছনে ভূমিকা কার বেশি? তুরস্ক এবং সৌদি আরব। ওখান থেকেই মূলত তুরস্ক এবং সৌদি আরবের যে আজকের যে জোট এবং আন্ডারস্ট্যান্ডিং, এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিরিয়ার ঘটনাগুলো আছে। সিরিয়াকে দাঁড় করানোর পিছনে, সিরিয়ার উপর থেকে স্যাংশন হটানোর পিছনে, সিরিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে, সিরিয়াকে স্থিতিশীল করার পিছনে, এবং এমনকি সিরিয়াকে স্বাধীন করার পিছনে এই দুটো রাষ্ট্রের ব্যাপক অবদান আছে। তা আমাদের এই পুরো রেজিমে, এই পুরো রিজিয়ন, এই পুরো এরিয়া, মিডল ইস্ট সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের একটা পার্ট হচ্ছে সিরিয়া। সিরিয়া সম্পর্কে আমাদের জানতে হবে। 2 নম্বর হচ্ছে, আরব বিশ্বের মধ্যে অসংখ্য জোট আগেও হয়েছে, খুব একটা কার্যকরী জোট অনেক সময় বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কেননা বিভিন্ন দেশের স্বার্থ ভিন্ন। যেমন এখনকার কথা যদি বলি, যেমন নিকট অতীতে সৌদি আরবের সাথে কাতারের একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ ছিল, এমনকি সম্পর্ক বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে গেছিলো। এখন সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যেও কাছাকাছি এরকম একটা সিচুয়েশন চলতেছে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য বলতেছি, এটা আপনি দেখবেন কোথায়, যে সৌদি আরব এবং আরব আমিরাতের এই দ্বন্দ্বটা কোথায় ফুটে উঠবে। গত ডিসেম্বর সৌদি আরব ইয়েমেনের মোকাল্লা বন্দরে আমিরাত থেকে পাঠানো একটি অস্ত্রবাহী চালান বোমা হামলা দিয়ে ধ্বংস করে। ওই অস্ত্রগুলো যাওয়ার কথা ছিল আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল তথা এসটিসি এর কাছে। এবং চলতি মাসের শুরুতেও সৌদি নেতৃত্বাধীন জোট আমিরাতের যে গ্রুপগুলো আছে তাদের উপর ব্যাপক হামলা চালায়। এটা ইয়েমেনে। তাহলে ইয়েমেনে সৌদি এবং আমিরাত 2 গ্রুপের যে প্রক্সি আছে তারা লড়াই করতেছে। আরেকটা ফ্রন্ট, সেটা হচ্ছে সুদানের যেটা জাতীয় সেনাবাহিনী, যেটা জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বাধীন, সেটাকে সাপোর্ট করতেছে সৌদি আরব। আর যেটা সুদানের SAF, যেটা সুদানের RSF, র্যাপিড সাপোর্ট ফোর্সেস, আধা সামরিক বাহিনী, যেটার নেতৃত্বে আছে
হেমদাতি এরকম নামের একজন, তো তাকে সাপোর্ট করতেছে হচ্ছে আরব আমিরাত। তো সুদানের যে গৃহযুদ্ধ, সেই সুদানের গৃহযুদ্ধও কিন্তু সৌদি আরব এবং আমিরাতের মধ্যে একটা কনফ্লিক্ট চলমান আছে। এবং আজকের যে চুক্তির আমরা আলোচনা করব, এই চুক্তিতেও কিন্তু আমিরাতের কথাটা আসবে, আমরা শেষের দিকে বলবো আর কি। তো সেক্ষেত্রে আমরা দুটো বিষয় দেখলাম, একটা সিরিয়া দেখলাম এবং আর একটা সিরিয়ার সাথে ইরানের যে কনফ্লিক্ট, আর সৌদি আরবের সাথে আরব আমিরাতের যে কনফ্লিক্ট। এবার আসেন ইরান এবং ইসরায়েল, এই দুটোও কিন্তু এই অঞ্চলের মিডল ইস্টের অনেক বড় শক্তি। ইরানের সাথে বাকি সবার, ইসরায়েলের সাথেও বাকি সবার, তথা আমি যদি হেডলাইন দিই, ইরান বনাম অ্যারাবিয়ান মিডল ইস্টের সকল দেশ, ইসরায়েল বনাম মিডল ইস্টের সকল দেশ। ইরান বনাম কেন সকল দেশ? ইরানের যে বিপ্লব, এই বিপ্লবের মূল আহ্বানটাই ছিল সম্প্রসারণবাদী, যে আমাদের এই বিপ্লব, আমাদের সমমানা যত গ্রুপ আছে, যত দেশে আমাদের জনগণ আছে, সব জায়গায় এই বিপ্লব ছড়িয়ে পড়ুক। এবং এই কারণে কিন্তু ইরাক ইরান যুদ্ধ হয়েছিল সাদ্দামের সময়ে, ওইটার বিরুদ্ধে গিয়ে, যে এই বিপ্লবকে আরও অন্য দেশে ছড়িয়ে দেওয়া। এবং যে প্রক্সিগুলো আছে, ইয়েমেনের হুথি বলেন, লেবাননের হিজবুল্লাহ বলেন, এবং ইরাকে সাদ্দামের পতনের পর মোটামুটি ভালো ইরান এবং শিয়া যে মিলিশিয়া গ্রুপগুলো আছে তাদের কন্ট্রোল আছে। তো এই যে বিভিন্ন, এবং বাহরাইন, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে শিয়া অধ্যুষিত লোকজন আছে, সেখানে এই বিপ্লবটার সম্প্রসারণবাদী যে চিন্তা, এই চিন্তাটা অন্য আরব বিশ্বের দেশগুলোকে ইরানের সাথে একটা কনফ্লিক্টের কাছাকাছি নিয়ে গেছে। আর যেহেতু ইসরায়েল নিজেও সম্প্রসারণবাদী চিন্তায় বিশ্বাস করে, সেহেতু অটোমেটিক ইসরায়েল এবং ইরানের মধ্যে শত্রুতা শুরু হয়েছে। আচ্ছা, ইসরায়েলের সম্প্রসারণবাদ আমরা সবাই জানি ইরানের সম্প্রসারণবাদী চিন্তার চাইতে হাজারো গুণ, লক্ষ গুণ, কোটি গুণে ভয়াবহ। কী জন্য ভয়াবহ? সে আর অন্য কারো কোনো সীমানাতেও বিশ্বাস করে না, যে তার পার্শ্ববর্তী কোনো দেশের কোনো সীমানা আছে। এবং একসাথে অসংখ্য ফ্রন্টে যদি ইসরায়েলকে যুদ্ধ করা লাগে, সে দ্বিধা করে না, যেটা আপনারাও হামাসের সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় দেখেছেন। সে একই সাথে লেবানন ফ্রন্টে যুদ্ধ করেছে, সিরিয়াতে হামলা করেছে, হামাসের সাথে যুদ্ধ করেছে। মানে তার একসাথে যদি 10-15টা ফ্রন্টেও যুদ্ধ করতে হয়, তার কোনো দ্বিধা নেই। এরকম ভয়ঙ্কর একটা জায়নিস্ট এবং মানবতার বিরোধী একটা রাষ্ট্র, যেও সম্প্রসারণবাদী চিন্তায় বিশ্বাস করে, ফলত সেও ওই অঞ্চলের সকল দেশের জন্য থ্রেট। এবং এই দুই সম্প্রসারণবাদী চিন্তার কারণেই ইরান এবং ইসরায়েল এবং ইরান এবং আমেরিকার যে যুদ্ধটা আমরা দেখতেছি, এবং এই যুদ্ধে যে সাকসেস আসার কথা ছিল আমেরিকার পক্ষে, সেই সাকসেসটা পরিপূর্ণরূপে আমেরিকা না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু দুইটা কারণ অনেক ব্যাপক। একটা হচ্ছে যে ইরানের যে মোজাইক ডক্ট্রিন বা এসিমেট্রিক যে তার যুদ্ধ পরিচালনার যে পদ্ধতি, আর ইরানের যে রাষ্ট্র কাঠামো, তথা নির্বাচন হয় ঠিকই, প্রেসিডেন্ট আছে ঠিকই, কিন্তু সুপ্রিম লিডারের কাছে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই যে ক্ষমতা দেওয়া আছে, এইটা যারা ইরানের সংবিধান নিয়ে একটু স্টাডি করেছে তারা অবশ্যই দেখতে পাবেন যে ইরানের সংসদে কোনো আইন পাশ করলে এটা কার্যকর হয় না। এই আইনটা অনুমোদনের জন্য গার্ডিয়ান কাউন্সিলের সম্মতি প্রয়োজন হয়। আবার নির্বাচনে কি প্রার্থী হতে পারবে, রাষ্ট্রপতি প্রেসিডেন্টে কে দাঁড়াতে পারবে, এইটারও ফাইনাল ডিসিশন, তথা সে যোগ্য কিনা প্রার্থী নির্বাচন, এটাও ফাইনাল ডিসিশন গার্ডিয়ান কাউন্সিল দেয়। আর এই গার্ডিয়ান কাউন্সিলের 12 সদস্যের 6 জনকেই নির্ধারণ দেন সরাসরি সুপ্রিম লিডার, আর 6 জনকে নির্ধারিত করেন বিচার বিভাগ। এবং কখনও যদি গার্ডিয়ান কাউন্সিল এবং সংসদের মধ্যে মতভেদ দেখা দেয়, তাহলে মাসলিহাত কাউন্সিল নামে আরেকটা আছে, যেখানে দেশের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সামরিক শীর্ষ নেতা সবাই থাকে, তারা মিলে এটা সমাধান করার চেষ্টা করে। আবার সুপ্রিম লিডার কে হবে এটা নির্ধারণ করার জন্য অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে আরেকটা আছে, যেই পরিষদের মেম্বার আবার 8 বছর পর নির্বাচিত হয়। তো এখানে ইরানের ব্যবস্থায় জনগণের হাতে কিছু ক্ষমতা থাকলেও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই মূল নিয়ন্ত্রণ সুপ্রিম লিডারের হাতে থাকে। ফলত এখানে কেউ একজন মারা গেলেই, সুপ্রিম লিডার নিহত হলেই পুরো ব্যবস্থার পতন হবে, এটা একটু জটিল। এবং ইরানের যে ভৌগোলিক অবস্থান, যে হরমুজ প্রণালীর পাশে, যে তার হরমুজ প্রণালীর উপর দিয়ে যে তাকে সকল দেশকে অতিক্রম করতে হচ্ছে, যেটা তার দেশের সাথে লাগানো। তো এটা ছিল ইরান এবং ইসরায়েল বা ইরান এবং আমেরিকার যে যুদ্ধ। একসাথে আমরা অনেকগুলো ফ্রন্টের সামারি দেখলাম, সিরিয়া দেখলাম, সৌদি আরবের সাথে আরব আমিরাতের দেখলাম, ইরান দেখলাম, ইসরায়েল দেখলাম, এবং মোটামুটি এর মধ্যে হামাসও চলে এসেছে, এর মধ্যে এই কী বলে ওর নাম আপনার হিজবুল্লাহ, লেবাননের হিজবুল্লাহ, তারাও চলে এসেছে, এর মধ্যে ইয়েমেনের হুথি, তারাও চলে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পুরো অঞ্চলের এই সামারি যদি আপনার কাছে থাকে, এখন যদি আপনি যে জোটের আমরা
অবস্থা দেখতেছি, এই জোটটা আসলে কার বিরুদ্ধে বা কী কাজের জন্য এই জোটটা, এটি তো অনেকের মধ্যে একটা প্রশ্ন। অনেকেই সরাসরি বলে ফেলতেছেন যে এই জোটটা ইরানের বিরুদ্ধে, আবার অনেকেই বলতেছেন এই জোটে কোনো কাজ হবে না, আবার অনেকে হয়তো খুব হাইপ তুলতেছেন না এই জোটে অনেক কিছু হয়ে যাবে। আসলে পলিটিক্সে সাদা কালো বলে কিছু নাই, যে এটাই ঠিক এবং এটাই বেঠিক এবং এটাই সর্বোচ্চ আর এটাই সর্বনিম্ন। পলিটিক্সে কিন্তু এরকম হয় না, এর মধ্যে অনেক কিছুই থাকে। তো সরাসরি যারা এই জোটকে ইরানের বিরুদ্ধে বলতেছেন তাদের কথা কেন ভুল, আবার এই জোট কেন খুব বেশি সাকসেসফুল হতে পারবে না, সেটাও দুটো পয়েন্টে আমি কথা বলবো। আচ্ছা, কেন সরাসরি এটা ইরানের বিরুদ্ধে নয়? 2023 সালে সৌদি আরবের সাথে চীনের মধ্যস্থতায় ইরানের একটা চুক্তি হয়েছিল এবং এই চুক্তির ফলশ্রুতিতে এখন পর্যন্ত কিন্তু এই দুই দেশ আর এক দেশের উপর সরাসরি কোনো আক্রমণে যায়নি। এমনকি আপনারা সবাই নিউজ দেখেছেন যে 2026 সালে সৌদি কিন্তু তার ভূখণ্ড মার্কিন যে আকাশ দিয়ে যে ব্যবহার করে ইরানে হামলা, এটার জন্য কিন্তু ব্যবহারের অনুমতি দেয়নি। এবং পাকিস্তান যে মধ্যস্থতা করার চেষ্টা করতেছে, এটা কিন্তু অবশ্যই সৌদি আরবের যদি অনুমোদন না থাকতো বা সৌদি আরবের যদি আগ্রহ না থাকতো তাহলে কিন্তু সে এটা করতো না। এবং ওই রিজিয়নে, ওই এলাকায় যারা আছে, বিশেষ করে সৌদি আরব এবং আর যারা আছে, তারা কখনোই এটা বেয়ার করার মতো তাদের চিন্তা চেতনা নাই যে এই অঞ্চলটা যুদ্ধ লেগে থাকুক বা সবার ঘরে আগুন লেগে যাক। ফলত এটা কখনোই তারা চায় না যে এখানে একটা ফুল স্কেলে একটা ওয়ার, একটা যুদ্ধ শুরু হোক। ফলত সৌদি আরবও চায় যে এই যুদ্ধটাকে কোনোভাবে প্রশমিত এবং কোনোভাবে একটা যুদ্ধবিরতি চুক্তির মধ্যে নিয়ে আসা যায় কি না, এটা ওই অঞ্চলের সকল দেশের একটা অন্যতম স্বার্থ। তো এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে সৌদি আরবের যে হুথিদের উপর হামলা এবং কিছুদিন পূর্বে ইরাকের যে পিএমএফ তাদের উপরও যে হামলা করেছে সৌদি আরব ইরাকে যারা ছিল, এবং সেখানে ইরানের আইআরজিসির অনেকেই মারা গেছে, এইটার সমাধান, এইটার অ্যান্সারটা আসলে কি? আপনি তুরস্ক বলেন, পাকিস্তান বলেন এবং সৌদি আরব বলেন, মোটামুটি সবাই একমত। যেটা আমি আবারও বলতেছি যে লাস্ট 3-4 দিন আগে আহমাদ আশারার যে লম্বা ইন্টারভিউ আছে সেখানে সে ক্লিয়ার করেছে যে তারা সকলেই ইরানের যে সার্বভৌমত্ব এটাকে স্বীকার করে এবং ইরানের সার্বভৌমত্বকে রেসপেক্ট করে, কিন্তু ইরানের যারা প্রক্সি আছে এইটাকে তারা অ্যাকসেপ্ট করে না। এটা আহমাদ আশারা খুব ক্লিয়ারলি বলেছে যে আমরা ইরানের যে সেলফ সভারিনিটি আছে এটাকে সাপোর্ট করি, কিন্তু ইরানের যে প্রক্সি লেবাননে আছে হিজবুল্লাহ যারা আমাদেরকে হত্যা করেছে, অথবা ইরানের যে প্রক্সি ইরাকে আছে, অথবা ইরানের যে প্রক্সি ইয়েমেনে আছে, এই প্রক্সিটাকে তারা, মানে এটা তাদের রেড লাইন, কিন্তু ইরানের যে সভারিনিটি এটাকে তারা সাপোর্ট করে। এবং আমার ধারণা, আল্লাহু আলাম, আমি জানি না, যে এখন যারা ইরানের পলিটিক্যাল লিডার আছে, ধর্মীয় লিডার না বা আইআরজিসি না, পলিটিক্যাল লিডার আছে, তারাও কিছুটা এই ধারণার সাথে একমত। এবং আন্ডার টেবিলে যে কথোপকথন এবং যে যোগাযোগগুলো হয় সেটার মধ্যে অবশ্যই এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে সরাসরি সৌদি যখন ইয়েমেনের হুতিতে আক্রমণ করতেছে হুতিদের, তখন সরাসরি ইরান গিয়ে সৌদি আরবে আক্রমণ করতেছে না, অথবা সৌদি আরব সরাসরি ইরানে গিয়ে আক্রমণ করতেছে না। এই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে ইরানের যে সভরিনিটি এটাকে সাপোর্ট করতেছে, কিন্তু ইরানের যারা প্রক্সি তাদেরকে সাপোর্ট করতেছে না। এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এবং ধারণা পরস্পরের মধ্যে আছে। তো বর্তমান চুক্তিটা আসলে কী জন্য? বর্তমান চুক্তির কোনো উপকার বা কোনো কার্যকারিতা আছে কিনা এবং কী জন্য বর্তমান চুক্তিটা হচ্ছে? বর্তমান চুক্তির যে নাম দেওয়া হয়েছে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট, এবং যেটা আসলে 2025 সালের 17 সেপ্টেম্বরে সৌদি আরব এবং পাকিস্তানের যে চুক্তি হয়েছিল সেটার একটা এক্সটেন্ডেড ভার্সন, সরাসরি ওই চুক্তি নয়, কিন্তু তার সাথে আরও একটা দেশ যুক্ত হয়ে ত্রিপক্ষীয় একটা চুক্তি। এবং মুসলিম বিশ্বের মধ্যে এটা ফার্স্ট একটা সামরিক চুক্তি, যদি সামরিক চুক্তির দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে প্রথম। এই চুক্তিটার প্রয়োজন কেন পড়ল? যখন ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হলো, তখন আরব বিশ্বের দেশগুলো যে দীর্ঘদিন গালফ ওয়ারের পরে তথা ইরাকের কুয়েত এবং আক্রমণের পরের যে যুদ্ধের সময়গুলো ছিল, ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত তারা যে আমেরিকার একটা নিরাপত্তা ছায়ার মধ্যে ছিল এবং তাদের যে একটা বিশ্বাস ছিল যে আমেরিকা তাদেরকে যে কোনো রকমের হামলা থেকে রক্ষা করতে পারে এবং বাঁচাতে পারে, ইরান এবং আমেরিকার এই যুদ্ধে তাদের এই ধারণাটা অনেকটাই পাল্টে গেছে। এবং সবচেয়ে বেশি যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে আমেরিকার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইসরায়েল, তথা তার সকল সাপোর্ট দিয়ে সে যদি কাউকে প্রথমে বাঁচাতে পারে সেটা ইসরায়েলকে বাঁচাতে চাইবে, এবং ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যদি আর অন্য কোনো দেশকে সে বাঁচাতে না পারে তাহলে সে বাঁচাবে না।
তাহলে তার ইন্টারসেপ্টর তথা উপর থেকে মিসাইল আসলে সেটাকে যে ধ্বংস করবে নিচ থেকে, এটা যদি তার শেষ হয়ে যায়, শর্ট পড়ে, তাহলে আগে সৌদিকে দিবে, আগে কুয়েতকে দিবে, আগে দুবাইকে দিবে, আগে কাতারকে দিবে, না আগে ইসরায়েলকে দিবে? আগে ইসরায়েলকে দিবে। মোটামুটি এই জিনিসটা আরব বিশ্বের সকল দেশের কাছে পরিষ্কার যে আমেরিকার যে নিরাপত্তা ছাতার মধ্যে আমরা আছি, এই নিরাপত্তা ছাতাতে আমাদের 100% স্বার্থ পুরোপুরি রক্ষা হচ্ছে না। এবং ইরানের সাথে যে যুদ্ধবিরতি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যেও উপসাগরীয় দেশগুলোর যে স্বার্থ পুরোপুরি রক্ষা হচ্ছে, এটা তারা মনে করতেছে যে হচ্ছে না। ফলত তাদের মধ্যে এই জিনিসটা অটোমেটিক প্রবেশ করে গেছে যে তাদের আসলে আমেরিকার বলয় থেকে বের হয়ে অন্য আর একটা কিছু চিন্তা করতে হবে। এবং এখানে আরও একটা জিনিস, কিছুদিন পূর্বে আপনারা অনেকেই নিউজ দেখেছেন যে আমেরিকার সাথে সৌদি আরবের সাথে আমেরিকার একটা নিউক্লিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এবং এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর কিন্তু সোশ্যাল মিডিয়াতে ট্রাম্প স্পষ্ট ভাষায় লিখেছে যে যতক্ষণ সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডে যোগ না দিবে, আব্রাহাম অ্যাকর্ড মানে আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া, ততক্ষণ আসলে এটা সামনের দিকে আগাবে না। তথা সৌদি আরবের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হলে ইউরেনিয়াম ইনরিচমেন্টের যে চুক্তি, এই চুক্তিটা আসলে কার্যকরী হবে না। তো এইরকম অনেক ক্ষেত্রে আমেরিকা একটা শর্ত দেয় যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ, আর তার বিপরীতে আরব বিশ্বগুলো যে শর্তটা দেয় সেটা হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। তো এই সবগুলো বিষয় নিয়ে তাদের একটা চিন্তা তৈরি হয়েছে যে আসলে তাদের অন্য কিছু চিন্তা করতে হবে। এবং এই অন্য কিছু চিন্তা থেকেই মূলত এই যে জোটটা তৈরি হচ্ছে যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যে নিজেরাই এই রিজিয়ন, এই মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান আমরা করতে পারি কি না। এবং এইটা যে আমেরিকা এবং ইসরায়েলের বলয় থেকে বের হয়ে গিয়ে একটা আলাদা কিছু, সরাসরি ইরানের বলয়ও নয়, সরাসরি ইসরায়েলের বলয়ও নয়, আলাদা কিছু, এটার আর একটা প্রমাণ ওই যে আমিরাতের সাথে যে কনফ্লিক্টের কথা উল্লেখ করেছিলাম, ওইটা যদি মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন যে আমিরাত, ইসরায়েল, ভারত, গ্রিস এদের সেম চিন্তা যে ইরানকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দাও, জাস্ট এটাই সমাধান। কিন্তু সৌদি আরব এবং অন্য আর যারা গালফ কান্ট্রি আছে এবং তুরস্ক, এবং এটা আমি আরও কিছু ডকুমেন্ট দিব, তারা কিন্তু এটা বিশ্বাস করে না যে না, ইরানকে পরিপূর্ণরূপে ধ্বংস করে দিলে এটা সমাধান হবে।